নাটক বেশি করো জুলাই সনদে আমরা নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যাপারেও 5% সেখানে ছিল। এখানে জামায়াত একজনও নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি, আবার বিএনপি দিয়েছে 3.5%। জুলাই সনদের বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রথমত এই জুলাই সনদ যদি পাস হয় হ্যাঁ ভোটে, সবাই আশা করছেন হবে, সরকার তো বেশি আশা করছেন, তারা সরকারি পয়সা, সরকারি যত প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি আধা সরকারি সব প্রতিষ্ঠানকে দিয়ে তারা ক্যাম্পেইন করাচ্ছেন। একসময় লটারির টিকিট এইভাবে আমরা বেচতে দেখতাম, এবারই প্রথম আমরা দেখলাম যে গণভোটের এই বিষয়টি হচ্ছে। কিন্তু সেইখানে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে জামাত এবং ইসলামপন্থী দলগুলি কি কখনো শরিয়া ল দিয়ে দেশ চালাতে পারবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তারা কোনো জায়গায় দিচ্ছেন না। কিন্তু এই প্রশ্নটা আমি খুবই করতে চাই, কারণ তারা বলেছেন সবসময় আমাদেরকে যে তারা শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চান, তারা সুদমুক্ত অর্থনীতি তৈরি করতে চান, তারা নারীকে একটা ড্রেস কোডের মধ্যে নিয়ে আসতে চান, তারা নারীর জন্য রানী হওয়া কিংবা নারীর কম কর্মঘণ্টা এগুলি প্রস্তাব করেছিলেন নির্বাচনের ঠিক আগে। এই কথাগুলি তারা ভোটের আগে বলেছেন, কিন্তু ভোটের পরে বা ভোট যখন শুরু হয়ে গেছে তখন কিন্তু তারা এই প্রসঙ্গগুলি এড়িয়ে যাচ্ছেন। তার মানে কি, জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি ছিল সেই প্রস্তাবগুলির ব্যাপারে কি ইসলামী দলগুলির যে জোট তারা তাদের কোনো সিদ্ধান্ত দিয়েছে? তারা কি সেই যে অনুরোধগুলি সেগুলি মানবেন অথবা মানবেন না? জুলাই সনদে গণভোটে পরিষ্কার বলা আছে এই নির্বাচনেই দলগুলি 5% নারী প্রার্থী দেবেন। এখন অনেকেই বলছেন গণভোটে তো এটা পাস হয় নাই, আমরা আগামী নির্বাচনে দিব। ঘটনা সেটি নয়, আপনারা হ্যাঁ স্বাক্ষর করেছেন, দেখেন আপনিও এটা বুঝতে পারছেন, তো আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, তারা কেন বুঝতে পারছেন না যে তারা তো এটাতে স্বাক্ষর করেছেন জুলাই সনদে যে তারা 5% নারী সদস্য দেবেন। এবং জামাত ইসলামের বেলায় বিষয়টি অবিশ্বাস্য হয়ে গিয়েছে এই জন্য যে তারা দাবি করেছেন যে 43% নারী সদস্য তাদের দলে রয়েছে, যেটি এই দক্ষিণ এশিয়াতে একটি রেকর্ডের মতো। তাহলে যেই দলে এত বেশি নারী আছে, একজনও নারী নাই যিনি সংসদ সদস্য পদে সরাসরি নির্বাচন করতে পারবেন। এই সেদিনকার দল এনসিপি, তারাও তো নারী প্রার্থী দিয়েছে, এমনকি তাদের একাধিক নারী প্রার্থী তাদের এই জোটে যোগদানের বিষয় নিয়ে দল থেকে বেরিয়ে গিয়েছেন, এরকমও হয়েছে, কিন্তু তারা ইলেকশন করছেন। আমি আজকেও দেখেছি যে একটি ঘটনা ঘটেছে, ধামরাই এলাকাতে একজন নারী প্রার্থী আছে এনসিপি, যিনি জোটের প্রার্থী, তার পোশাক গ্রহণযোগ্য নয় এই আপত্তি একটি শরিক দল জানিয়েছে, বলেছে যে এই পোশাকে এইভাবে ব্যানারে এত বড় নারীর ছবি, এটা ঠিক হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ কি এই নারীর ছবির ব্যাপারে আপত্তি করার জায়গা রেখেছে? রাখে নাই। কিন্তু তাহলে এখনই তারা জুলাই সনদের বিরোধিতা করছেন, আবার বলছেন গণভোটে হ্যাঁ ভোট দিতে, আবার বলছেন হ্যাঁ ভোট দিলে কিন্তু সংস্কার বাস্তবায়িত হবে, ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। কিন্তু এই জুলাই সনদ কি সুদমুক্ত অর্থনীতির বিষয়ে কোনো কিছু বলেছে? আমরা এটা জাহিদ চৌধুরীর কাছে শুনি, জামায়াত আসলে কি চায় সেটি কি এখনো জামায়াত সিদ্ধান্ত নিতে পারছে না? দেখেন, এই প্রশ্নের উত্তর জামাতই তো ভালো দিতে পারবে, জামাতের নেতারাই ভালো দিতে পারবেন। এটার উত্তর তো আমি দিতে পারবো না, তবে কিছু জায়গায় তো এটা স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট যে নারী প্রার্থীর ব্যাপারে তাদের যে বক্তব্য আসছে এটা এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো বক্তব্য তারা উপস্থাপন করতে পারেনি। তারা শুধু এটুকুই বলেছেন যে আমরা যখন জুলাই সনদ এটা আইনে পরিণত হবে তখন আমরা আইন মানবো, মানে এইবার আমরা মানছি না, ভবিষ্যতে মানবো। কিন্তু আপনি যেমন বলেছেন যে এটা স্বাক্ষর করেছি, এটা হলো উইলের একটা বহিঃপ্রকাশ ঘটে। এখন তারা হয়তো পাল্টা প্রশ্ন করতে পারেন যে বিএনপিও তো 3% দেয়নি, এই 5% দেয়নি, 3.5% দিয়েছে, 11 জন দিয়েছে। বিএনপির প্রার্থী হলো 11 জন নারী প্রার্থী, তো বিএনপি তো 5% কোটা পূরণ করেনি, এই কথা তারা হয়তো বলতে পারে। কিংবা এনসিপিও মাত্র 3 জন দিয়েছিল, পরে এটা 2 জনে আসছে, যদিও কোটা হিসাব করলে আপনি এটা 6% হয়ে যায়। 30 জনের মধ্যে 2 জন তাদের টিকে আছে, মিথু তো ডাক্তার মিথু তুলে ফেলছেন। এটা একটা ইস্যু, অবশ্যই এটার মানে মানুষের কাছে এই প্রশ্নটি আসবে, তাইলে কেন তারা দিলেন না। এবং যেমনটি আব্দুল নূর তুষার বলেছেন যে আসলে তো তাদের নারী প্রার্থী প্রচুর এবং 43%, এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অ্যাক্টিভিটিস দেখছি। আমার কাছেও জিনিসটা স্পষ্ট মনে হয় না কেন তারা নারী প্রার্থীদের সরাসরি প্রার্থী করলেন না, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। সবচেয়ে বড় আর আরেকটা জিনিস যেটা বলছেন, বাস্তবায়ন হলে শরিয়া ভিত্তিক দেশ চালাতে পারবেন কিনা না, দেখেন জুলাই সনদ বাস্তবায়িত এটা অন্য একটা বিষয়। এটা দুইটা জিনিস, যে নারী সংস্কার কমিশনের সুপারিশ কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি, এটা কমিশনের রিপোর্ট ছিল, কিন্তু এই রিপোর্টটা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি। সুতরাং এই বিষয়গুলো হয়তো নারী নাই, তাহলে নারীরা ভোট দিবে জুলাই সনদে? নারী সনদের বিষয়টা টোটালি আসেনি, একটি পয়েন্ট নারীবাদ। আচ্ছা, নারীবাদ আর শরিয়া ভিত্তিক এইটা নিয়েও আমি তো বললাম শুরুতে, এটা জামাতের নেতারা এটার উত্তর দিতে পারবেন যে আসলে এটা নিয়ে তো একটা বক্তব্য কিন্তু মাঠে আছে, যেটা হলো আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা হাত পাকা চরমনের পীর, তারা তো বলেছেনই যে
কেন তারা জোট থেকে বেরিয়ে গেলেন, এবং এটার তারা 1 নম্বর পয়েন্ট বলছেন। যদিও জামাতের তরফ থেকে কাউন্টার বলা হয়েছে যে না, এটা কারণ না, আসলে আসন ভাগাভাগি নিয়ে এর কারণেই তারা বেরিয়ে গেছে। কিন্তু তারা স্পষ্ট করে যে 4 দফা দাবি, যেদিন তারা জোট থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করে গাজী আতাউর রহমান সাহেব স্পোকসম্যান প্রেস কনফারেন্স করেন, সেদিন তারা স্পষ্ট করেই বলেছেন যে 4টা কারণে বেরিয়ে গেছেন, এবং 1 নম্বর কারণই তারা বলছেন যে জামাত শরিয়া ভিত্তিক দেশ পরিচালনা করবে না বলেই তারা তার সাথে থাকছেন না, বেরিয়ে গেছেন। এবং এটার ব্যাপারে জামাতের যে বক্তব্য আমি যতটুকু শুনেছি, জামাত আমিরও টুকটাক এটা নিয়ে কথা বলেছেন, অন্যরা তারা বলেছেন, বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, জনসভায় পার্টলি বলেছেন। তো এখানে যেটা বলার উনি চেষ্টা করছেন যে এটা তো হুট করে এটা হবে না, এটা আমরা গ্রাজুয়ালি করব। এটা এখন যেটা আছে গণতন্ত্রের সাথে ক্লাশ করে না, এখানে অন্য উদাহরণগুলো আসছে। আমরা নির্বাচনের আগে স্পষ্ট হতে পারবো না? না, এটা তো তারা ক্লিয়ারলি কখনোই এটা বলছেন না, কিংবা তাদের কোনো জায়গায় এখন আর বলা হচ্ছে না যে তারা শরিয়া ভিত্তিক আইন চালু করবেন বাংলাদেশে। এই কথা কিন্তু তারা বলছেন না কখনো। এবং আগে এটা তো নিয়ে- বলেছেন। এটা নির্বাচনের এই প্রচার শুরু হওয়া কিংবা গত 1 মাসের ভিতর কোনো দলটা সময় তো আমরা অনেক এটা বছরের শুনি নাই। পুরনো না, হ্যাঁ, আমরা আগে বলেছেন 70 বছরের বেশি অবশ্যই সময় তারা ধরে আগে শুনে বলেছেন, আসছি। 70 বছরে হ্যাঁ আগে বলেছেন, কিন্তু এইবারের নির্বাচনী ক্যাম্পেইনে এসে তারা এই কথাগুলো বলছেন না আর। সুতরাং এখানে একটু অস্পষ্টতা আছে যে তারা ক্ষমতায় এলে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন এটা স্পষ্ট নয়। যদিও তারা বলছেন তারা বিদ্যমান আইনি ব্যবস্থাকে, বিদ্যমান ইয়েকে অনুসরণ করেই চালাবেন। অনুসরণ করলে তো নারীর ব্যাপারে যেসব কথা তারা আগে বলেছিলেন যে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা না, বা সেটা সম্মানিত ডিফারেন্ট, করা। সেটা ডিফারেন্ট ইস্যু। এটার সাথে শরিয়া ভিত্তিক কর্মঘণ্টা কমালে কি শরিয়ার কোনো ধরনের চেঞ্জ হবে? সেটা তো হবে না। না, তাহলে তো আপনার স্বাভাবিক নিয়মটাকে অনুসরণ করা হচ্ছে না। না, সেটা পরিবর্তন করা হবে। না, সেটা নিয়ে বিতর্কটা অন্য জায়গায় আসছে। তারা যে 5 ঘন্টার কথা বলেছেন সেটার সাথে শরিয়ার কোনো কনফ্লিক্ট নেই। আপনি 5 ঘন্টা করলেও আপনি শরিয়ার কোনো বিষয় থাকলে থাকবে, 8 ঘন্টা করলেও থাকবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। বাট ওইখানে বিতর্কটা অন্য জায়গায় আসলো যে এটা বাস্তব ভিত্তিক কিনা। আপনি 5 ঘন্টা দিলেন, তো আপনার 5 ঘন্টার বেতন কি হবে? তখন ওনারা এসে বলছিলেন যে 5 ঘন্টার বেতন 3 ঘন্টা সরকার প্রথম বলছিলেন যে এটা মালিক দিবে, তখন মালিকরা আপত্তি করলো প্রাইভেট সেক্টরের, তখন বলা হলো যে এটা সরকার কোত্থেকে দিবে, দিবে? সরকার দিবে। তখন কোয়েশ্চেন আসলো যে বাকি 3 ঘন্টার জন্য আমি আরেকটা শ্রমিক কোথা থেকে পাবো? কিংবা আমি আমার ফ্যাক্টরিতে একটা লোক নিতে গেলে আমি মহিলা শ্রমিক নিব না, যে তাকে তো আমার 5 ঘন্টা করে 8 ঘন্টার মজুরি দিতে হবে, কিংবা 5 ঘন্টা করানোর পর আরেকটা লোক আমার নিতে হবে। বাকি 3 ঘন্টা কাজ করানোর জন্য তো আমি তো পার্ট টাইম একটা লোক পাবো না। এরপরে তারা এই বক্তব্য থেকে কিন্তু এখন সরে আসছেন। আমি গত 2 দিনের নির্বাচনী ক্যাম্পেইনে এই কথা কিন্তু শুনি নাই কারো মুখে। আমি যতটুকু ফলো করেছি তাতে এই কথা শুনিনি। সো আমার কথা হলো যে এই ক্ষেত্রে হয়তো 2 দলের ক্ষেত্রেই হবে, বিএনপির ক্ষেত্রেও হয়তো কিছু জিনিস আপনি এভাবে পাবেন যে তারা যদি মানুষের মনের কথা বুঝেন, তারা হিসাবের বাইরে গিয়ে কিছু যদি বলার চেষ্টা করেন, মানুষ এটাকে গ্রহণ করবে না। এখনকার মানুষ কিন্তু, ভোটাররা সাংঘাতিক সেন্সিটিভ। তারা কিন্তু বুঝে যে আপনি কোনটা বলার জন্য বলছেন আর কোনটা মিন করে বলছেন। সুতরাং এইবারের নির্বাচনী ক্যাম্পেইনে এবং এই যে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এখনকার তরুণ ভোটার হলো 40% এবং শিক্ষিত ভোটার আছে। তারা কিন্তু এটা বুঝে, এবং যাদেরকে আমরা শিক্ষিত আর শিক্ষিত নয় বলে তারাও কিন্তু হাতে একটা মোবাইল আছে, তারা কিন্তু জাজ করে ফেলতে পারে, বিচার করতে পারে যে আপনি ঠিক বলছেন না এটা বলার জন্য বলছেন, এটার কাউন্টার যুক্তিটা কি। এই আমরা যে আলোচনা করছি এগুলো কিন্তু তারা মোবাইলে দেখে। সো আপনি কেউ কিছু বলে এইরকম মানে একটা সুইপিং কমেন্ট করে পার পাবেন না। আর বিশেষ করে বড় নেতাদের আমি বলবো যে গত 2 দিনে আমি যতটুকু ফলো করছি, আমি একটা জিনিস আগ বাড়িয়ে বলতে চাই যে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই। এইটাতে আরও তাদেরকে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, নতুবা এটার খেসারত কিন্তু দিতে হবে। এটা কিন্তু আমি আমার অবস্থান থেকে বলছি, এবং তার প্রতিক্রিয়া শুধু সোশ্যাল মিডিয়ায় না, আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরেক ধরনের একটা ক্যাম্পেইন হয়। এটা কিন্তু ওই বট বাহিনী 2 দলেরই আছে, তারা কিন্তু মুহূর্তের ভিতর একটাকে ভাইরাল করে দেয়। আপনি হয়তো একটা সুইপিং কমেন্ট করছেন, সেটা একটা পার্ট, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু প্রভাবিত করে, সাধারণ ভোটারদের মানুষকে প্রভাবিত করে। সুতরাং ওইটা খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি যদি সাধারণ মানুষ এটা দ্বারা কিছুটা হলেও প্রভাবিত হয়। আর আপনি পারসেপশন একটা বড় জিনিস। আপনি পলিটিক্স যখন করতে যাবেন, পলিটিক্সে খালি আমি সৎ আছি শুধু এইটুকুই হবে না, আমি নিজে জানি আমি সৎ, এটা হবে না। পাবলিকও মনে করতে হবে যে আপনি সৎ আছেন, আপনি চাঁদাবাজি করেন না, আপনার দলের লোক দুর্নীতি করে না। এটা পাবলিক পারসেপশনটা একটা ভাইটাল জিনিস পলিটিক্সের ক্ষেত্রে। বুঝতে পেরেছি আমরা। আব্দুল নূর